জনতার ধারণা সত্য হলো মির্জা ফখরুল বিএনপি কাজটা করলো কি? আওয়ামী ন্যারেটিভ এন্ডোর্স করলেন। বিএনপি কে কি দরকার? আমরা নিজেরাই তো বিএনপি জায়গা নিতে পারি। মাঠে তো আর আওয়ামী লীগ নেই। যে কথা সেই কাজ। দলীয় শৃঙ্খলা রক্ষা, চাঁদাবাজি ও খুনের ঘটনার অভিযোগে রাজনৈতিকভাবে কতটা চাপে বিএনপি? এদিকে এবার বিএনপি কঠিনভাবে খেপে গিয়েছে। বিএনপির বিরুদ্ধে সবাই প্রতিবাদ করায় ভয়াবহ অবস্থা দেশে। সন্ধ্যার পর শেখ হাসিনার পরিকল্পনা বাস্তব হচ্ছে। ডক্টর ইউনূসও নতুন সিদ্ধান্ত নিচ্ছেন। কি হবে দেশে? হাসিনা অবৈধ শাসনকে অবৈধ বলা যাবে না, এটা বলার ক্ষেত্রে আইনি বাধা আছে। শেখ হাসিনার অবৈধ শাসনকে অবৈধ বলা যাবে না। জুলাই আন্দোলন আমি মনে করি অন্যতম ক্রেডিট খোর এবং ক্রেডিট বাজ সার্জিস আলম, কিন্তু ক্রেডিট খোর সার্জিস আলম সেই পোস্টের কমেন্টে এসে বলে যে পুরো ক্যাপশনটা ভুল। আমি তাকে ওপেন চ্যালেঞ্জ করতে চাই, শেখ শহীদুল্লাহ আলী একবার বলবে যে ক্যাপশন ভুল। সত্যিকার অর্থে যে একটা খেলা খেলছে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, কারণ বাংলাদেশের আজকে দুর্বল মুহূর্ত। বাংলাদেশে কোনো শক্তিশালী সরকার নেই, বাংলাদেশে কোনো রাজনৈতিক সরকার নেই। সেই জায়গায় বাংলাদেশ নিয়ে একটা খেলা খেলবে। এখন এই অনির্বাচিত দুর্বল সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে নিজেকে সঁপে দেয় কেনা, সেটি হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। তারেক রহমানের শরীরে শহীদ জিয়ার রক্ত প্রবাহিত হয়েছে। তারেক রহমানকে নিয়ে আপনারা আলোচনা সমালোচনা করতে পারেন, কিন্তু তারেক রহমান বর্তমান বাংলাদেশের নির্ভরযোগ্য স্ট্রাইকার। তারেক রহমান বর্তমান বাংলাদেশের ভবিষ্যৎ নেতা। এখনো বলছেন চাঁদাবাজি চলতেছে, কোথায় চাঁদাবাজি চলে ক্লিয়ার করবেন এখানে? এখনো চাঁদাবাজি কোথায় চলে ক্লিয়ার করেন স্যারের কাছে। এদিকে যে কোনো সময় ক্ষমতা নিচ্ছেন সেনাপ্রধান ওয়াকার। হঠাৎ ৪৫ লাখ টাকার চাঁদাবাজির ভিডিও ভাইরাল। আবারও ফেঁসে গেল বিএনপি। দর্শক, থাকছে আজকে সব আলোচিত সংবাদ। হ্যাঁ, ইতিমধ্যে আলোচিত অনেক সংবাদ প্রকাশ্যে আসে এবং সেই সংবাদগুলো দেখে দেশের প্রত্যেকটা মানুষ আতঙ্কে আছে। দর্শক শ্রোতা, আপনারা সবাই জানেন গত কিছুদিন ধরেই বিএনপির বিরুদ্ধে অনেকে কেঁপে গিয়েছে, অনেকে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করতেছে এবং মিছিল করতেছে। দর্শক শ্রোতা, এই বিষয়গুলো পর্যালোচনা করে অনেক চাঞ্চল্যকর ঘটনা আমরা পাই। সেই ঘটনাগুলি দেখলে আপনারা অবাক হয়ে যাবেন যে বিএনপির উপর কি কি প্রভাব পড়তেছে এবং বিএনপি এই প্রভাবগুলো পড়াতে তারা কি পদক্ষেপ নিচ্ছে। তাদের পদক্ষেপেও কিন্তু অনেক ঘটনা ঘটে যাচ্ছে ইতিমধ্যে দেশের মধ্যে। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন, দেশের সকল চাঞ্চল্যকর তথ্য এই একটি ভিডিওতে দেখতে পারবেন। আসুন আমরা কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। সম্প্রতি প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে প্রকাশিত একটি অপরাধ পরিসংখ্যানকে ঘিরে দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা শুরু হয়েছে। এই পরিসংখ্যান নিয়ে যেমন গণমাধ্যমে ভিন্ন ভিন্ন খবর প্রকাশিত হচ্ছে, তেমনি জনমনেও নানা প্রশ্ন দেখা দিয়েছে। বিশেষ করে দেশের নিরাপত্তা পরিস্থিতি আসলে কেমন। আজকে আমরা এই অপরাধ পরিসংখ্যানগুলো বিশ্লেষণ করব এবং দেখব জনগণের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারের চ্যালেঞ্জগুলো কি এবং কেন অনেকেই মনে করছেন আওয়ামী লীগের শাসনামলেই দেশের জনগণ বেশি নিরাপদ ও স্বস্তিতে ছিল। এর রাজনৈতিক প্রভাবই বা কি হতে পারে, চলুন জেনে আসি বিস্তারিত। প্রধান উপদেষ্টার প্রেস উইং এর তথ্য অনুযায়ী 2024 সালের সেপ্টেম্বর থেকে 2025 সালের জুন মাস পর্যন্ত, অর্থাৎ গত 10 মাসে দেশে মোট 1,44,955টি মামলা রুজু হয়েছে। এই সময়ে ঘটে যাওয়া কিছু গুরুতর অপরাধের সংখ্যা হলো ডাকাতি 610টি, খুন 3,554টি, ধর্ষণ 4,105টি, নারী ও শিশু নির্যাতন 12,726টি। গণমাধ্যমে চলতি বছর দেশে অপরাধের হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে এমন খবর প্রকাশিত হওয়া জনমনে কিছুটা আতঙ্ক তৈরি হয়েছিল, কিন্তু প্রধান উপদেষ্টার বিবৃতিতে বলা হয়েছে এই দাবি সঠিক নয়। বরং পুলিশের তথ্য অনুযায়ী গত 10 মাসে গুরুতর অপরাধের প্রবণতা স্থিতিশীল রয়েছে। বিবৃতিতে আরো বলা হয়েছে বড় ধরনের অপরাধ দ্রুত বাড়ছে এমন কোনো লক্ষণ নেই, বরং বেশিরভাগই গুরুতর অপরাধের হার কমছে বা একই পর্যায়ে রয়েছে। কিছু নির্দিষ্ট অপরাধে সামান্য বাড়তি প্রবণতা দেখা গেলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে উল্লেখ করা হয়েছে। তবে এই পরিসংখ্যানগুলো কেবল সংখ্যা। বাস্তব পরিস্থিতিতে বিচার করতে গেলে জনগণের অনুভূতির দিকেও তাকাতে হবে। যখন রাজনৈতিক অস্থিরতা বাড়ে, সরকারের নিয়ন্ত্রণ কিছুটা শিথিল হয়, তখন অপরাধীরা সুযোগ নেওয়ার চেষ্টা করে। যদিও সরকারি পরিসংখ্যানে বলা হচ্ছে স্থিতিশীল, কিন্তু অনেক মানুষই রাস্তায় বের হতে বা ব্যবসা করতে গিয়ে এক ধরনের অনিশ্চয়তা অনুভব করছেন। এই অনুভূতি কি কেবল গণমাধ্যমের প্রচারের ফল, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে? অন্তর্বর্তীকালীন ইউনূস সরকারের মূল ম্যান্ডেট হলো একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা, পাশাপাশি বিচার এবং সংস্কার রয়েছে। কিন্তু একটি নিরাপদ পরিবেশ ছাড়া নির্বাচন কতটা সুষ্ঠু হতে পারে? এই পরিস্থিতিতে জনগণের নিরাপত্তা নিশ্চিত করা তাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আমরা দেখেছি 2025 সালের প্রথম 6 মাসে যে সংখ্যাগুলো প্রকাশিত হয়েছে, যেমন 367টি ডাকাতি, 1,933টি খুন, 2,744টি ধর্ষণ, এগুলো ছোট কোনো সংখ্যা নয়। দেশে প্রতিটি খুন, প্রতিটি ধর্ষণই আমাদের জন্য বেদনাদায়ক। যখন নতুন একটি সরকার আসে তখন তাদের প্রথম কাজ হয় জনগণের মধ্যে আস্থার পরিবেশ তৈরি করা।
কিন্তু গত কয়েক মাসে দেশের রাজনৈতিক অঙ্গনে যে অস্থিরতা এবং এর ফলে আইন প্রয়োগের যে ধীরগতি বা শিথিলতা দেখা গেছে তা জনগণের মধ্যে এক ধরনের নিরাপত্তাহীনতার জন্ম দিয়েছে। আওয়ামী লীগের শাসনামলে যেখানে আইন শৃঙ্খলার বিষয়টি একটি দৃঢ় অবস্থান দেখা গেছে, সেখানে অন্তর্বর্তীকালীন সরকার কি সেই ধারাবাহিকতা বজায় রাখতে পারছে? জনগণের মনে যদি এই প্রশ্ন জাগে যে বর্তমান সরকার তাদের নিরাপত্তা দিতে পুরোপুরি সক্ষম নয়, তাহলে তা তাদের ভাবমূর্তির জন্য ক্ষতিকর। জনগণের আস্থা হারানো যে কোনো সরকারের জন্যই সব থেকে বড় ব্যর্থতা। এবার আসি সব থেকে গুরুত্বপূর্ণ অংশে, যেখানে আমরা আওয়ামী লীগ আমলের সাথে বর্তমান পরিস্থিতির একটি তুলনামূলক চিত্র দেখব। প্রধান উপদেষ্টার প্রেস উইং এর প্রকাশিত পরিসংখ্যানে বিগত বছরগুলোর অপরাধের চিত্র তুলে ধরা হয়েছে, যা আমাদের একটি স্পষ্ট ধারণা দেবে। পিন কমেন্টে একটি পরিসংখ্যান দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে সেটি দেখে নিতে পারেন। এই পরিসংখ্যানগুলো থেকে আমরা কি দেখতে পাচ্ছি? আওয়ামী লীগ সরকারের শাসনামলে 2020 থেকে 2024 একটি দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা ছিল। যদিও কিছু ক্ষেত্রে অপরাধের সংখ্যার উঠানামা ছিল, তবে সামগ্রিকভাবে সরকারের কঠোর পদক্ষেপের কারণে জনগণের মধ্যে একটি নিরাপত্তা ও স্বস্তির অনুভূতি ছিল। যেমন ধর্ষণের মতো স্পর্শকাতর অপরাধের সংখ্যা ধারাবাহিকভাবে কমেছিল, যা সরকারের জিরো টলারেন্স নীতির ফল। নারী ও শিশু নির্যাতনের সংখ্যাও কমে আসার প্রবণতা দেখা গেছে। অন্যদিকে খুনের সংখ্যায় মাঝে মাঝে পরিবর্তন এলেও আওয়ামী লীগ সরকার জঙ্গিবাদ দমনে যে কঠোর অবস্থান নিয়েছিল তা দেশে বড় ধরনের অস্থিতিশীলতা রোধ করেছিল। জনগণের মধ্যে এই বিশ্বাস ছিল যে সরকার অপরাধীদের বিরুদ্ধে কঠোর এবং আইন প্রয়োগে তারা আপোষহীন। এই বিশ্বাসই সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তার অনুভূতি বাড়িয়েছিল। কাজেই পরিসংখ্যানে যাই বলা হোক না কেন, অনেক মানুষই এই সহজ সত্যটি উপলব্ধি করছেন। আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক বেশি নিয়ন্ত্রণ ছিল। কিন্তু এখন এই ধর্মাশ্রয়ী শক্তিগুলো ভাবছে যে বিএনপি কে কি দরকার, আমরা নিজেরাই তো বিএনপি জায়গাটা নিতে পারি, মাঠে তো আর আওয়ামী লীগ নেই। যে কথা সেই কাজ, তারা ইতিমধ্যেই শুরু করে দিয়েছে বৃহত্তর ইসলামী জোট গঠনের। এই বিএনপির পুরো রাজনীতিটা যা চলে তাই ভালো ধাঁচের এক রাজনীতি, মানে যখন যেমন সব মিলিয়ে মাঠে তৈরি হয়েছে এক ধরনের শূন্যতা। এই শূন্যতায় বিএনপি মনে করছে তারা নির্বাচন দিলেই ক্ষমতায় চলে যাবে। বিএনপির অতীত জামায়াতের সঙ্গে, জামায়াতের ভেতরে বিএনপি লালিত পালিত হয়েছে বা জামায়াতকে লালন পালন করেছে, তখনকার অবস্থানকে বিএনপি কি দিয়ে ব্যাখ্যা করবে? বিশেষ করে যুদ্ধাপরাধের বিচারের সময় বেগম জিয়া শাহবাগীদেরকে নাস্তিক, শাহবাগী এবং তাদেরকে হত্যার জন্য বিএনপি পন্থী সংবাদপত্র প্রকাশ্যে ঘোষণা দিয়েছে। সেটি কি দিয়ে থাকবে বিএনপি? বাংলাদেশের রাজনীতি এখন এমন জায়গায় পৌঁছেছে যেখানে ধর্ম দিয়ে সব সমস্যার সমাধান পাওয়া যাবে। একটি সংবাদ দিয়ে শুরু করি। বাংলাদেশের চিহ্নিত ধর্মাশ্রয়ী দলগুলো একজোট হওয়ার জন্য বৈঠক করছে। এই বৈঠকে কারা কারা আছে জানেন? জামায়াত আছে, চরমোনাই আছে, হেফাজত আছে, আছে আরো ছোটখাটো দলগুলি। আর ধরে নিতে পারেন যে যেখানে জামায়াত আছে সেখানে এনসিপি থাকবে, এবি পার্টি তো থাকবেই থাকবে। তাদের উদ্দেশ্য কি? তাদের উদ্দেশ্য হলো বিএনপির বিপরীতে একটি রাজনৈতিক জোট গঠন করা, যাদের পরিচয় হবে ইসলামিক পলিটিক্যাল পার্টিস, ইসলামিক রাজনৈতিক দল। তাদের সম্মিলিত শত্রু যদি হয়ে থাকে আওয়ামী লীগ, তাহলে তাদের এবারকার লক্ষ্য হচ্ছে বিএনপি ঠেকানো এবং বিএনপির কাছ থেকে ইসলাম ধর্মকে কেড়ে নেওয়া। এর আগের ভিডিওতে বিএনপি কে মাইনাস করা ডক্টর ইউনূসের মেটিকুলাস ডিজাইন নিয়ে কথা বলেছিলাম। এই মেটিকুলাস ডিজাইনের বিপরীতে বিএনপি রাস্তায় নেমেছে, আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু কেন যেন মনে হচ্ছে বিএনপি এই ডিজাইনের বলি হবেই হবে। যদি না কি সেটা পরবর্তী ভিডিওতে বলবো, কিন্তু আজকে বলতে চাই যে বিএনপির সামনে এখন দুটি স্পষ্ট এবং পরিষ্কার পথ অপেক্ষা করছে। বাংলাদেশের রাজনীতিতে এক অদ্ভুত পালাবদল ঘটছে, আপনি আমি সবাই সেই পালাবদলকে টের পাচ্ছি। দীর্ঘদিন ধরে যেটা ছিল আওয়ামী লীগ বনাম বিএনপির লড়াই, সেটা এখন আর আগের মতো নেই। আওয়ামী লীগ অনেকটাই অনুপস্থিত বা কোণঠাসা, আর বিএনপি একরকম ঝুলন্ত অবস্থায় আছে। ক্ষমতা কাঠামো বদলাচ্ছে, নতুন দল আসছে, পুরনো জোট ভাঙছে এবং সব মিলিয়ে মাঠে তৈরি হয়েছে এক ধরনের শূন্যতা। এই শূন্যতায় বিএনপি মনে করছে তারা নির্বাচন দিলেই ক্ষমতায় চলে যাবে এবং সেটা হয়তো সম্ভব, কিন্তু নির্বাচন দেবে কিনা তা নিয়ে কিন্তু সন্দেহ রয়েছে। সবচেয়ে বড় কথা, আজকেও স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন এই সরকারকে 5 বছরের জন্য ক্ষমতা রাখতে হবে। এই যে শূন্যতা, এই শূন্যতার সবচেয়ে বড় প্রশ্ন এখন বিএনপি আসলে কোন পথে হাঁটবে। কেন সেটি ব্যাখ্যা করি। বিএনপির রাজনীতি বরাবরই আপোষের। কখনো জামায়াতকে সঙ্গে নিয়ে ইসলামের রক্ষক সেজেছে বিএনপি, কখনো মুক্তিযুদ্ধের পক্ষে দাবি করেছে নিজেদেরকে স্বাধীনতার ঘোষকের দল, কখনো সেক্টর কমান্ডারের দল হিসেবে নিজেদের দলের সবচেয়ে বেশি মুক্তিযোদ্ধা এই দাবি করেছে। আবার এই যে ধরুন জুলাই সন্ত্রাস,
যাকে গণ আন্দোলন বলছে সবাই, অনেকে বিএনপিও বলেছে, গলা ফাটিয়ে বলেছে যে এটা এই গণ আন্দোলনের তারাও অংশ, কিন্তু আবার তারা চুপ মেরে গেছে। এই বিএনপির পুরো রাজনীতিটা যা চলে তাই ভালো ধাঁচের একটা রাজনীতি, মানে যখন যেমন, জীবন যেখানে যেমন সেরকম। দল হিসাবে আদর্শের চেয়ে তাদের অবস্থানটাই সবসময় মুখ্য ছিল। শুরুতেই যে বৃহত্তর ইসলামী জোটের কথা বলেছিলাম, জামায়াত, হেফাজত, চরমোনাই সহ কিছু নতুন উদীয়মান ইসলামী দলের মিলিত অবস্থান, তখন বিএনপির চিরাচরিত জায়গাটা আসলে ঝুঁকিতে পড়ে যায়। মানে যদি সত্যি সত্যি এরকম একটি জোট হয়ে যায়, আওয়ামী লীগের বিপরীতে লড়াই করতে গেলে জামায়াতের পক্ষে কিংবা অন্যান্য ধর্মভিত্তিক দলগুলোর একার পক্ষে বাঙালির ভেতর গেঁথে থাকা মুক্তিযুদ্ধ এবং ধর্মনিরপেক্ষ বাংলাদেশকে সরানো সম্ভব নয়। আমি কি বোঝাতে চেয়েছি বুঝতে পেরেছেন তো? আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ এবং বাঙালি জাতীয়তাবাদকে এমন ভাবে রাজনৈতিক ভাবে সে ওন করে, এই জায়গাটি ভাঙতে বাঙালির কাছ থেকে, বা এই যে ধরুন প্রায় 40% ভোট, সেই ভোট কেড়ে আনা জামায়াতের পক্ষে একাক সম্ভব ছিল না, না চরমোনাইয়ের পক্ষে সম্ভব, না হেফাজতের পক্ষে সম্ভব। সেই কারণে তারা এতদিন যখন আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগ ঠেকানোর জন্য তারা বিএনপির সঙ্গে জোট বলুন কিংবা বিএনপিকে দখল করা বলুন সবই করেছে। বিএনপিকে তারা সামনে রেখে নিজেদেরকে ধর্মপন্থীদের মূল ধারা বলে পরিচয় করিয়েছে। কিন্তু এখন এই ধর্মাশ্রয়ী শক্তিগুলো ভাবছে যে বিএনপিকে কি দরকার, আমরা নিজেরাই তো বিএনপির জায়গাটা নিতে পারি, মাঠে তো আর আওয়ামী লীগ নেই। যে কথা সেই কাজ তারা ইতিমধ্যেই শুরু করে দিয়েছে বৃহত্তর ইসলামী জোট গঠনের, যেখানে বিএনপি তো নেই, এমনকি বিএনপির বিরুদ্ধে কালকের ভেদি ভাতেরে বলে অন্যের মতো চরমোনাই পীরও নোংরা সব অভিযোগ আনছে, প্রকাশ্যে সব বলছেও। তারেক রহমানের বিরুদ্ধে বিরাট স্লোগান দিচ্ছেন তিনি। এখন যখন বিএনপিকে এই করুণ দশায় ফেলে তার কাছ থেকে ধর্মভিত্তিক রাজনীতিকে কেড়ে নেওয়ার সব কৌশল তারা রপ্ত করে ফেলেছে বা ফেলছে, তখন বিএনপির সামনে দুটো পরিষ্কার পথ খোলা আছে বলে আমার মনে হয়। আমি একা নই, এরকম ভাবনা অনেকেই ভাবছেন এবং প্রকাশ্যে বলছেন। সেই দুটো রাস্তা কি? এক, আরো ইসলাম ধর্ম ঘেঁষা হয়ে যাওয়া, ধর্মকে আরো জোর দিয়ে সামনে আনা। হয়তো জামায়াত, হেফাজতের সাথেও সমঝোতা সেজন্য করতে হতে পারে তাদের, এনসিপি তাদেরকে নেবে কিনা সেটা আমি জানি না। আর 2 নাম্বার হচ্ছে নিজেকে মুক্তিযুদ্ধ এবং জাতীয়তাবাদের ধারায় আরো শক্তিশালী করা, পুনঃস্থাপন করা, অর্থাৎ সেকুলার রাজনীতির দিকে ঝুঁকে পড়া, বাঙালির এই সেকুলার বিশ্বাসকে, ধর্মনিরপেক্ষ অবস্থানকে আপহেল্ড করা। প্রথম পথে গেলে বিএনপিকে মুখোমুখি হতে হবে আরো বড় প্রশ্নের। তোমার চেয়ে বড় ইসলামপন্থী তো জামায়াত আছে, এনসিপি আছে। তোমার চেয়ে তোমার ধর্মীয় পরিচয় কি আদৌ গ্রহণযোগ্য জনগণের কাছে? তুমি তো একবার মসজিদে উলুধ্বনির ভয় দেখিয়েছিলে, আবার একবার সেকুলার ভোট চাও। আসলে তুমি কার বা তুমি কি? আর দ্বিতীয় পথে গেলে বাধা আরেক জায়গায়। দলের ভেতর যারা এতদিন বা দীর্ঘদিন ধরে ধর্মীয় রাজনীতির সাথে জড়িত, তারা মানবে তো বিএনপির অতীত জামায়াতের সঙ্গে, জামায়াতের ভেতরে বিএনপি লালিত পালিত হয়েছে বা জামায়াতকে লালন পালন করেছে, তখনকার অবস্থানকে বিএনপি কি দিয়ে ব্যাখ্যা করবে? বিশেষ করে যুদ্ধাপরাধের বিচারের সময় বেগম জিয়া শাহবাগীদেরকে নাস্তিক, শাহবাগী এবং তাদেরকে হত্যার জন্য বিএনপি পন্থী সংবাদপত্র প্রকাশ্যে ঘোষণা দিয়েছে। জনতার ধারণা সত্য হলো মির্জা ফখরুল বিএনপি কাজটা করলো কি? একদম আনুষ্ঠানিকভাবে আওয়ামী ন্যারেটিভ এন্ডোর্স করলেন। বিএনপি একটা কঠিন মারা খাওয়ার বন্দোবস্ত করলেন। অচিরেই বিএনপি শেষ হয়ে যাবে, অচিরেই বিএনপি ধ্বংস হবে। বিএনপির সব চিন্তা, দর্শন, থিওরি মাঠে মারা খাবে। আমি দেখাচ্ছি কিভাবে। মির্জা ফখরুলের বক্তব্য মুহূর্তের মধ্যে ভাইরাল। মুক্তিযুদ্ধকে সুপরিকল্পিতভাবে অস্বীকারের প্রবণতা দেখা যাচ্ছে। ওরে বাবা, মুক্তিযুদ্ধ প্রেমিক, অথচ একজন রাজাকারের পুত্র। দেখেন, এই যে মুক্তিযুদ্ধকে সুপরিকল্পিত অস্বীকার প্রবণতা করা হচ্ছে, মানে এটা ভারত শিখিয়ে দিয়েছে বলতে তো অসুবিধা নাই। বিএনপি ভেবেছিল জানা না মুক্তিযুদ্ধের পক্ষে বলে আওয়ামী লীগ তো আমাদের পক্ষে থাকবে। কয়েকটা উদ্দেশ্য: এক, ভারতের আনুকূল্য পাওয়া, জামাতকে রিমিন করা, নিজেদেরকে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি সাজানো, আওয়ামী লীগের সাপোর্ট পাওয়া। কিছু হবে না, মাঠে মারা খাবে। মুক্তিযুদ্ধের সুপরিকল্পিত অস্বীকার প্রবণতা, এই যে মানুষ কমেন্টে গালাগালি করে চেতনা ব্যবসায়ী বলে একদম খেয়ে দিচ্ছে। একটা সহজ হিসাব বলেন, রাজাকার পুত্র সে বলে মুক্তিযুদ্ধের কথা। এগুলো কি মানে আসলে সূর্য কোন দিকে ওঠে ভাই? সূর্য ওঠে বাংলাদেশে, তো আমি তো বাংলাদেশে, বৃষ্টির দিন। রাজাকার পুত্র মুক্তিযুদ্ধ ব্যবসার কথা বলছে, এটা মানায়? আবার বিএনপি নেতা হিসেবে বলছে। আচ্ছা, 71 সালে বিএনপি ছিল, আপনি কোন সেন্সে মুক্তিযুদ্ধ ব্যবসা করেছেন? আপনার অবস্থানটা কি ছিল? আপনি 71 সালে কি ছিলেন? কোন সেক্টরে যুদ্ধ করেছেন? এরপরে বলবেন যে না, মুক্তিযোদ্ধার প্রতিষ্ঠিত দল। এ কথা ঠিক না। বিএনপি মুক্তিযোদ্ধা এবং রাজাকারদের প্রতিষ্ঠিত দল। কারণ জিয়াউর রহমান যাদেরকে নিয়ে বিএনপি প্রতিষ্ঠা করেছেন, তিনি ব্যালেন্স করেছেন ভারত বিরোধিতা, আওয়ামী লীগ বিরোধিতার অংশ হিসেবে, যে আমার দলে অর্ধেক রাজাকার থাকবে, অর্ধেক মুক্তিযোদ্ধা থাকবে। একজন রাজাকার মুক্তিযোদ্ধা সমান সমান ছিলেন। অথচ রাজাকারদের বেশি সুযোগ দিয়েছেন। কারণ মুক্তিযোদ্ধাকে প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট বানান নাই বিএনপি, কিন্তু রাজাকার আব্দুর রহমান বিশ্বাসকে প্রেসিডেন্ট বানিয়েছেন, রাজাকার শাহ আজিজকে প্রধানমন্ত্রী বানিয়েছেন, মন্ত্রিত্ব দিয়েছেন।
ওইভাবে কিন্তু মুক্তিযোদ্ধারা গুরুত্বপূর্ণ পদ পায়নি, কারণ মুক্তিযুদ্ধের সময় যারা কোনো ভূমিকা ছিল এরা অনেকে পেয়েছে। অতএব এই বিএনপি কিভাবে মুক্তিযুদ্ধ ব্যবসা করে? এটা হয়, দেখেন বিএনপির যে মুক্তিযুদ্ধ ব্যবসা প্রজেক্ট, এটা আনুষ্ঠানিকভাবে মাঠে মারা খাবে, ধরা খাবে কিভাবে একটু বলি। যেমন এনসিপি বলবে, এনসিপি বিএনপির যে এই জনশক্তি বা জনসমর্থন ছিল এগুলো এনসিপি দখল করবে খুব শীঘ্রই। বিএনপির প্রতি মুখ ফিরিয়ে নিচ্ছে চাঁদাবাজির কারণে, আবার এই আওয়ামী দালালির কারণে, ভারতের দালালির কারণে। বিএনপির যে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলে এটা ভারতের দালালি। কিভাবে? এনসিপি বলবে যে ভারতের দালালি করতে বিএনপি মুক্তিযুদ্ধের কথা বলছে, এরা আসলে স্বাধীনতা বিরোধী। কিভাবে? বিএনপিকে আগে জবাব দিতে হবে। এখন যে মুক্তিযুদ্ধ ব্যবসার কথা বলছে, জামাতকে রাজাকার বলছে, জামাতের সাথে 25 বছর জোট কেন করেছিলেন আপনারা, এবং জামাতের 2 জনকে কেন মন্ত্রী বানিয়েছিল, তারা স্বাধীনতা বিরোধী, যুদ্ধাপরাধী, রাজাকার হওয়া সত্ত্বেও। এই জবাব বিএনপি কোশ্চিনকালও দিতে পারবে। শাহবাগের বিরুদ্ধে মির্জা ফখরুলের বিবৃতি ছিল, জামাত নেতাদের যুদ্ধাপরাধী বলার বিরুদ্ধে মির্জা ফখরুলের বিবৃতি ছিল 13 সালে, যে যুদ্ধাপরাধী হচ্ছে পাকিস্তানের আর্মিরা, জামাত নেতারা নয়। সেই মির্জা ফখরুল যদি এখন মুক্তিযুদ্ধ ব্যবসা করে, এটা কেউ খাবে? এটা চলে? এনসিপি এদেরকে ধরবে যে আপনারা জামাতের সাথে জোট কেন করেছেন, এর জবাব দেন। হ্যাঁ, এনসিপি জামাতের বিরুদ্ধে বলবে। তারপরে ধরবে যে আপনারা এই রাজাকারদের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, মন্ত্রী কেন বানিয়েছিলেন, জবাব দেন। বাংলাদেশে এই স্বাধীনতা বিরোধী জামাতকে রাজাকারদের রাজনীতি করার বৈধতা দিয়েছিল জিয়াউর রহমান, জবাব দেন। সেই জিয়াউর রহমানের বিএনপি মুক্তিযুদ্ধ ব্যবসা করবে, এটা কি আসলে হয় কোনোভাবে? বলেন তো একটু, কোনোভাবে কোনো থিওরিতে যায়? বিএনপি মারা খাবে না, মারা খাবে কি চোর? এই হচ্ছে বিএনপির দৌড়। এই ব্যবসা টিকবে? কখনোই না। তো জনগণ ধারণা করেছিল যে না, এই বিএনপি তারা আওয়ামী স্টাইলের ভারতের খপ্পরে করে ওই ভারত যা শিখিয়ে দেয় ওইটাই বলবে, সেটাই বলেছে। কিন্তু এটা বিএনপিকে মায়ের দেওয়ার রাস্তা। দেখেন এই যে বিএনপি আওয়ামী লীগের পক্ষে কথা বলছে প্রকাশ্যে, আওয়ামী লীগকে রিপেট্রিয়েট করছে, এটা ভেবেছিল যে আওয়ামী লীগের ভোট তারা পাবে। যেমন রুমিন ফারহান এবং ফজু পাগলাকে মাঠে নামিয়ে দিয়েছে তারেক, যে আওয়ামী লীগের পক্ষে বলো, আওয়ামী লীগের ভোট এবার আমরা পাবো, যেহেতু আওয়ামী লীগ এবার ভোটে আসতে পারছে না, নিষিদ্ধ। না, কিছুতেই পাবে না। আওয়ামী লীগ বিএনপি তেল পানি যেভাবে মেনে না, আওয়ামী লীগ বিএনপি মেনবে না। বরং যেহেতু আওয়ামী লীগ বিএনপি রাজনীতি স্বার্থের রাজনীতি, খাওয়া খাওয়ি রাজনীতি, ওই খাওয়া খাওয়ি স্বার্থে আওয়ামী লীগ বিএনপিকে পেটাবে জামাতের পক্ষে হয়ে। আমি বলে দিলাম, জামাত ডাকবে না, কিন্তু জামাতের পক্ষে পেটাবে। কিভাবে? আওয়ামী লীগ চালাক, আওয়ামী লীগ কিন্তু বিএনপির মতো মাথা মোটা, আওয়ামী লীগ মেধাবী দিত। 2014 সালে 2018 সালে যে উপজেলা পরিষদ নির্বাচন হয়েছিল, বিভিন্ন জায়গায় কোনো নির্বাচন সুষ্ঠু হয়নি। আমার কাছে কয়েকটা কেস আছে যেখানে জামাতের লোকজনকে উপজেলা ভাইস চেয়ারম্যান হওয়ার সুযোগ দিয়েছে আওয়ামী লীগ, কারচুপির সত্ত্বেও। মানে বিষয়টা কি করেছে? আওয়ামী লীগ বলেছে যে উপজেলা চেয়ারম্যান এটা আমাদেরই হতে হবে, আওয়ামী লীগ যাকে নমিনেট ওখানে ভোট চুরি করে। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কি এমন গোপন চুক্তি, এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে কথা বলবো। আপনারা জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের বাংলাদেশি পণ্যের ওপর প্রতিযোগিতামূলকভাবে সর্বাধিক আমাদের যারা প্রতিযোগী, বিশেষ করে ভিয়েতনাম, কম্বোডিয়া, চীন, ভারত, পাকিস্তান, আমরা যে পণ্যগুলো যারা রপ্তানি করি তাদের মধ্যে অবস্থা দৃষ্টে মনে হচ্ছে যে বাংলাদেশের উপরে যে শুল্ক আরোপের চিঠি দেওয়া হয়েছে 35% এবং এর সাথে আগে থেকে 16% যে শুল্ক আরোপ আছে সেটি যুক্ত হয়ে 51% শুল্ক দিয়ে মার্কিন বাজারে বাংলাদেশের পণ্য প্রবেশ করতে হবে। এটি প্রতিযোগিতামূলকভাবে সর্বাধিক। এবং এই শুল্কটা নিয়েই মার্কিন যুক্তরাষ্ট্রে গত কয়েকদিন যাবৎ ম্যারাথন বৈঠক হয়েছে। গত শুক্রবার সর্বশেষ মার্কিন বাণিজ্য কর্তৃপক্ষের সাথে বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টার নেতৃত্বে সর্বশেষ একটি বৈঠক হয়েছে 2য় দফায়, এবং বাংলাদেশ প্রতিনিধি দল দেশে ফিরে এসেছেন। এবং 3য় একটি বৈঠক 1 আগস্ট থেকে এই শুল্কটা কার্যকর হবে। এই শুল্কটা কার্যকর হবার আগে 3য় একটি বৈঠকের প্রস্তুতি নিচ্ছে, এবং এই প্রস্তুতির অংশ হিসেবে গতকালকে বাণিজ্য মন্ত্রণালয় বাণিজ্য উপদেষ্টা নেতৃত্বে বাংলাদেশের ব্যবসায়ীদের সাথে বৈঠক করেছেন। এবং বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে বাণিজ্য উপদেষ্টা বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের একটি গোপন চুক্তি স্বাক্ষর করা আছে, সেই গোপন চুক্তির কারণে কোনো কিছু প্রকাশ করা যাচ্ছে না। কেন এই গোপন চুক্তি করবার আপনারা কি? আপনারা তো বাংলাদেশের প্রতিনিধি নয়, বাংলাদেশের জনগণের নির্বাচিত প্রতিনিধি নয়। আমার প্রশ্ন হচ্ছে কি এমন গোপন চুক্তি আছে? মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে নিয়ে সত্যিকার অর্থে যে একটা
খেলা খেলছে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, কারণ বাংলাদেশের আজকে দুর্বল মুহূর্ত, বাংলাদেশে কোনো শক্তিশালী সরকার নেই, বাংলাদেশে কোনো রাজনৈতিক সরকার নেই। সেই জায়গায় বাংলাদেশ নিয়ে একটা খেলা খেলবে। এখন এই অনির্বাচিত দুর্বল সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে নিজেকে সঁপে দেয় কেনা, সেটি হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। মার্কিন যুক্তরাষ্ট্রের যেসব চাওয়া, সূত্রের খবর থেকে যেটি জানা যাচ্ছে সেটি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র আসলে ব্যবসার বাইরে, ব্যবসাটা বা শুল্কটা বাংলাদেশের জন্য একটা থ্রেড দাঁড় করিয়ে বাংলাদেশের কাছে ব্যবসার বাইরে আরো অনেক কিছু হাসিল করতে চায়। সেটি হচ্ছে যুক্তরাষ্ট্র একটি ফ্রেমওয়ার্ক চুক্তি চায় মূলত, যার মধ্যে নিরাপত্তা ইস্যু থাকবে। এর মানে দাঁড়ায় যে তারা শুধু বাণিজ্য নয়, বৃহত্তর কৌশলগত ক্ষেত্রে ঢাকার সঙ্গে সম্পৃক্ত হতে চায়। এর মূল উদ্দেশ্য বাংলাদেশ যেন চীনের দিকে অতিরিক্ত না ঝোঁকে। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুধু বাণিজ্য নিয়ে সীমাবদ্ধ নয়, বিস্তৃত কৌশলগত সম্পর্কের বিষয়েও রয়েছে। সূত্র আরো জানায় যে যুক্তরাষ্ট্র চায় বাংলাদেশ যেন তার ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির পক্ষে থাকে। এটি যুক্তরাষ্ট্রের একটি বিস্তৃত কৌশল, যার লক্ষ্য হচ্ছে পুরো অঞ্চলে অর্থনৈতিক ও নিরাপত্তা সহযোগিতা জোরদার করে চীনের প্রভাব মোকাবেলা করা। শুল্ক আলোচনার সময় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশে চীনের বাড়তে থাকা ব্যবসা, বিনিয়োগ নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। দেশটি চায় বাংলাদেশ চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ উৎসাহিত না করুক। অর্থাৎ আপনারা সাম্প্রতিক সময়ে দেখেছেন যে একদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলছে, আর একদিকে বাংলাদেশ সরকার চীনের দিকে ঝুঁকেছে। ইতিমধ্যে বাংলাদেশের সরকার প্রধান ডক্টর ইউনূস চীন সফর করেছেন। এই চীনের সাথে দহরম মহরম সোজা কথা বাংলাদেশ যেন না করে সেটি চায়। আরো কিছু ব্যাপার আছে, যেমন যুক্তরাষ্ট্রের শর্তের মধ্যে আছে, সূত্র থেকে জানা গেছে যে যুক্তরাষ্ট্র যাকে নিষেধাজ্ঞা দেবে বাংলাদেশও যেন সেই নিষেধাজ্ঞার সাথে একই ধরনের অ্যাটিটিউড করে। ধরুন বার্মার প্রতি, মিয়ানমারের প্রতি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আছে, মিয়ানমারের সাথে সম্পর্কের ক্ষেত্রেও বাংলাদেশও যেন নিষেধাজ্ঞা অ্যাটিটিউডে চলে। কিংবা রাশিয়ার সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা, পাল্টা নিষেধাজ্ঞা প্রতিনিয়তই থাকে। রাশিয়ার সাথে যেন সব ধরনের সম্পর্ক, বাণিজ্য সম্পর্ক ইত্যাদি বাংলাদেশ বন্ধ করে। এবং যুক্তরাষ্ট্র আরো যেগুলো চেয়েছে সেটি হচ্ছে যে তাদের অনেক পণ্য, অসংখ্য পণ্য বাংলাদেশে শুল্কমুক্ত সুবিধায় প্রবেশ করে, এবং আরো পণ্যের একটা দীর্ঘ তালিকা পাঠিয়েছে বাংলাদেশের কাছে। এবং সেই পণ্যগুলোর বাংলাদেশ যে শুল্কমুক্ত সুবিধা দেবে, একই সাথে যেন যুক্তরাষ্ট্রের সাথে যেভাবে শুল্কমুক্ত সুবিধা দিয়েছে পৃথিবীর অন্য কোনো দেশকে যেন এই শুল্কমুক্ত সুবিধা না দেয়। অর্থাৎ বাণিজ্য বা এই যে 35% নতুন শুল্ক আরোপ, এটি হচ্ছে একটা লাঠির ভয় বাংলাদেশকে দেখাচ্ছে। এই লাঠির ভয়ের কাছে বাংলাদেশকে আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে সঁপে দেবে। মার্কিন যুক্তরাষ্ট্র এখানে নিরাপত্তা, বিশেষ করে চীনের কর্তৃত্ব খর্ব করবার জন্য আপনারা জানেন যে দীর্ঘদিন যাবৎ একটা সামরিক ঘাঁটি করবার এবং ডিপ স্টেট পরিকল্পনা আপনারা জানেন। আমরা মাঝে মাঝে দেখছি যে তারা সরে যাচ্ছে। এই সময়ে যদি বলি, এই 35% শুল্ক বাড়তি আরোপ করার সময়ে যদি বলি, এই সময় বাংলাদেশের প্রতি সমর্থন নেই। বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যদি মার্কিন যুক্তরাষ্ট্রের এই কর্মগুলোতে, এই কর্মযজ্ঞগুলোতে একমত না হয়, চুক্তি যদি না করে, তাহলে বাংলাদেশের উপর থেকে পুরোপুরি সমর্থন উঠিয়ে নিয়ে যাবে। এই যদি হয় তাহলে বাংলাদেশ বাণিজ্যিকভাবে বিপদে পড়বে। কিন্তু বাংলাদেশের কি করা উচিত? বাংলাদেশের কৌশলগত অবস্থান নেওয়া উচিত। দর্শক, আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে। দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে, এবং তাদের মন্তব্যগুলো দেখে আমরা অনেক কিছু বুঝতে পারি দেশের মধ্যে কি হচ্ছে এবং দেশের পরিস্থিতি ঠিক কোন দিকে যাচ্ছে। দর্শক শ্রোতা, এখানে কিন্তু বিশেষ করে বিএনপির অনেক বিষয় নিয়ে কথা হয়, বা তাদের বিভিন্ন পরিকল্পনা, তাদের বিভিন্ন পদক্ষেপ এবং তাদের উপর যে প্রভাব পড়তেছে এইগুলো নিয়ে কথা হয়। দর্শক শ্রোতা, এতক্ষণ আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটি রিকোয়েস্ট থাকবে, এই বিষয়গুলো নিয়ে আপনাদের মন্তব্য আপনারা অবশ্যই, আমি আবার বলতেছি, কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, এখানে যে অনেক কথা হচ্ছে ডক্টর ইউনূসকে নিয়েও কিন্তু অনেক কথা হচ্ছে, দেশের যে রাজনৈতিক পরিস্থিতি কেন মানে এই ভয়াবহ দিকে গিয়েছে, বা দেশের মধ্যে এই মব কালচারগুলো হচ্ছে, এই মব কালচারগুলো দেখে বিভিন্ন আন্তর্জাতিক মাধ্যমও কিন্তু ইতিমধ্যে বাংলাদেশকে চাপ দিচ্ছে। আপনারা জানেন যে বাংলাদেশের বিরুদ্ধে সরাসরি অনেকে এখন মানে দেশের মধ্যে যে এইসব হয় সরাসরি সবাই বলে সংবাদ মাধ্যমে এসে। গাইজ, এই বিষয়গুলোর সাথে আপনারা একমত পোষণ করেন নাকি দ্বিমত পোষণ করেন, এটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।